আসসালামু আলাইকুম। আজকে আমরা আলিম স্যারের বইয়ের কোষ বিভাজনের সবগুলো অনুশীলনী সলভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি আমরা, চলো। মিওসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিন্যাপসিস ঘটে থাকে? সিন্যাপসিস ঘটে থাকে কোন উপধাপে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের জাইগোটিন। তো মিওসিসের মধ্যে বেশ কিছু জিনিস এভাবে আসে, আমাদের একটু একবারে আমরা দেখে নিলে সুবিধা হবে। মিওসিসের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মিওসিস এক। এই মিওসিস এককে আমরা বলে থাকি প্রকৃত হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে? এটা হচ্ছে প্রকৃত হ্রাসমূলক বিভাজন। তো মিওসিস একের একটা উপপর্যায় হচ্ছে প্রোফেজ এক, আর এই প্রোফেজ একের ধাপ কয়টা? ধাপ হচ্ছে আমাদের ল্যাপটোটিন, ল্যাপটোটিন, তারপর থাকে হচ্ছে জাইগোটিন, জাইগোটিন, তারপর হচ্ছে আমাদের প্যাকাইটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডিপ্লোটিন এবং হচ্ছে আমাদের ডায়াকাইনেসিস, রাইট? ডায়াকাইনেসিস, এগুলো তোমরা জানো। তো এখন দেখো ল্যাপটোটিনে আমরা কি দেখতে পারি? ল্যাপটোটিনে নরমালি দেখা যায় হচ্ছে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার জিনিসটা কি আসলে? ক্রোমোজোমের যে ডিএনএটা আছে সেই ডিএনএটা যে জায়গাটায় অধিকতর কুণ্ডলিত থাকবে সেই জায়গাটায় আমরা ক্রোমোমিয়ার দেখতে পারি। সো ল্যাপটোটিনে দেখা যায় ক্রোমোমিয়ার দেখা যায় এবং বুকে বিন্যাস দেখা যায়। বুকে মানে হচ্ছে ফুলের তোড়ার মতো ক্রোমোজোমগুলো একসাথে হয়ে থাকে, ওকে? এটা হচ্ছে বুকে বিন্যাস। এরপরে দেখো জাইগোটিন। জাইগোটিনে হচ্ছে আমাদের কি হয়? আমাদের হচ্ছে সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোমগুলো হচ্ছে কাছাকাছি এসে জোড়া বাঁধে। এই জোড়া বাঁধার প্রক্রিয়াকেই আমরা বলে থাকি সিন্যাপসিস। তাহলে হচ্ছে এটা হচ্ছে সিন্যাপসিস। সিন্যাপসিস, সমসংস্থ ক্রোমোজোমের একটা আসবে বাবার থেকে আর একটা আসবে হচ্ছে মায়ের থেকে। তো সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম বলতে আমরা আসলে কি বুঝি? যেসব ক্রোমোজোমের আকার আকৃতি মোটামুটি একই রকম এবং জিনের অবস্থান দুইটা ক্রোমোজোমে একই জায়গায় থাকে সেগুলোকে আমরা বলে থাকি সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম। এর একটা আসে বাবার থেকে, একটা আসে হচ্ছে মায়ের থেকে। তো সিন্যাপসিস প্রক্রিয়া তারা বাইভ্যালেন্ট তৈরি করে, বাইভ্যালেন্ট তৈরি করে। বাই মানে হচ্ছে দুই, ওকে। তারপরে প্যাকাইটিনে কি হয় আমরা জানি? প্যাকাইটিনে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়ে থাকে, ক্রসিং ওভার হয়ে থাকে, ওকে? ক্রসিং ওভার হয়ে থাকে। তারপরে প্যাকাইটিনে ক্রসিং ওভারের আগে কি হয়? আগে হয় হচ্ছে টেট্রাড সৃষ্টি হয়, টেট্রাড সৃষ্টি হয়, ওকে? টেট্রাড মানে কি? দুইটা ক্রোমোজোম হচ্ছে চারটা ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় আসলে। এরপরে ডিপ্লোটিনে কি দেখা যায়? ডিপ্লোটিনে হচ্ছে প্রান্তীয়করণ হয়, প্রান্তীয়করণ হয়, অর্থাৎ ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমাটিডগুলো তো একসাথে হয়েছিল নন সিস্টার ক্রোমাটিডগুলো, এই ক্রসিং ওভারের এই সংযোগের যে স্থানটা আস্তে আস্তে প্রান্তের দিকে সরে যেতে থাকে, ওকে? এটা হচ্ছে আমাদের ডিপ্লোটিন বা প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন বলতে পারি আমরা এটাকে। আর ডায়াকাইনেসে কি দেখা যায়? ডায়াকাইনেসে দেখা যায় নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেনটা অবলুপ্ত হতে থাকে, ওকে? এগুলো হচ্ছে প্রোফেজ একের কিছু ধাপ। এরপরে আমাদের মিওসিস এক এবং মিওসিস দুই এর মধ্যে প্রধান পার্থক্যটা আসলে কি? মিওসিস এক এবং মিওসিস দুই এর মধ্যে প্রধান পার্থক্যটা কি মনে রাখতে হবে যে মিওসিস একে একটা উপপর্যায় হচ্ছে মেটাফেজ এক। এই মেটাফেজ একে ক্রোমোজোমের বিভাজন হয় না। আমরা জানি ক্রোমোজোমের বিভাজন মানে কি? সেন্ট্রোমিয়ারের বিভাজন, ওকে? সো ক্রোমোজোমের বিভাজন বা সেন্ট্রোমিয়ারের বিভাজন কিন্তু মেটাফেজ একে হয় না। কিন্তু মেটাফেজ দুই, যেটা হচ্ছে আমার মিওসিস দুই এর একটা পার্ট, সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে ক্রোমোজোমের বিভাজন পরিলক্ষিত হয়। আবার আমরা যদি দেখি মাইটোসিসের মেটাফেজে কি হয়? মাইটোসিসের মেটাফেজেও কিন্তু ক্রোমোজোমের বিভাজন হয়। মনে থাকবে, এইগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু ইনফো, আমরা একসাথে দেখে রাখলাম কারণ এগুলো আমাদের লাগবে সব সময়। এরপরে দেখো, তাহলে দুই নাম্বারটা খেয়াল করো, অপত্য ক্রোমোজোমগুলা মেরুমুখী হয় কখন? আমরা জানি মেরুমুখী হয় হচ্ছে আমাদের অ্যানাফেজ পর্যায়ে, ওকে? সো এখান থেকে কি কি জিনিস মনে রাখতে হবে একটু খেয়াল করো। মনে রাখবা হচ্ছে দুইটা জিনিস। যদি বলা হয় যে ক্রোমাটিড কখন সৃষ্টি হয়, ক্রোমাটিড কখন দেখা যায়? ক্রোমাটিড দেখা যায় প্রোফেজ ধাপে, ওকে? আর যদি বলা হয়ে থাকে যে অপত্য ক্রোমোজোম কখন সৃষ্টি হয়, মনে রাখবা অপত্য ক্রোমোজোম সৃষ্টি হওয়া মানে কি? মানে ক্রোমোজোমের বিভাজন হওয়া অথবা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন হওয়া। সো অপত্য ক্রোমোজোম কখন সৃষ্টি হয়? এটা সৃষ্টি হয় মেটাফেজ ধাপে, মনে থাকবে। আর ক্রোমাটিড হয় হচ্ছে প্রোফেজ ধাপে, কারণ ক্রোমাটিডটা ক্রোমোজোমের পার্ট, এটা ক্রোমোজোম বিভাজিত হয় নাই এখনো। এই ক্রোমোজোমটা বিভাজিত হওয়ার পরে আমরা অপত্য ক্রোমোজোম পাবো, যেটা পাই আমরা মেটাফেজ ধাপের মধ্যে, ওকে? তারপরে দেখো, কোষ বিভাজনের সময় অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে থাকে কোনটি? এটার উত্তর হবে হচ্ছে সেন্ট্রিওল। তবে এখানে একটা কথা আছে, আমরা জানি যে কোনো একটা উদ্ভিদ অথবা প্রাণীর ক্ষেত্রে যেই অংশটা আসলে
অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ করে অথবা স্পিন্ডল ফাইবার সৃষ্টির সূচনা করে সেটাকে আমরা বলে থাকি মাইটোটিক সেন্টার। তো সেন্ট্রিওল কিন্তু শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রিওল পাওয়া যায় না। সো প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলটাই মূলত অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত করে স্পিন্ডল ফাইবার তৈরি করতে পারে, বাট উদ্ভিদের ক্ষেত্রে এই কাজটা করে মাইক্রোটিউবিউলস। সো উদ্ভিদের মাইটোটিক সেন্টার হচ্ছে মাইক্রোটিউবিউলস, আর প্রাণীর ক্ষেত্রে মাইটোটিক সেন্টার কোনটা? আমাদের এই সেন্ট্রিওল, মনে রাখতে হবে। 4 নাম্বারটা খেয়াল করো, কোন বিজ্ঞানী কোষ বিভাজন আবিষ্কার করেছেন? উত্তর হবে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। তাহলে আমাদের স্লাইখারের অবদান কি ছিল? স্লাইখার ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন পরিলক্ষিত করেন। ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, ক্যারিও কথার মানে হচ্ছে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। এরপরে 5 নাম্বার, কায়াজমাটার প্রান্তবর্তন। প্রান্তবর্তন মানেই হচ্ছে আমাদের প্রান্তীয়করণ অথবা টার্মিনালাইজেশন। মিওসিস কোষ বিভাজনে হয় কোন দশায়? এটা হয় ডিপ্লোটিন দশায়, ডিপ্লোটিন দশায় হয়ে থাকে। ওকে, আচ্ছা। তারপরে খেয়াল করো যে এখন এখানে একটা জিনিস পরীক্ষায় আসতে পারে যে ডিপ্লোটিনের যে প্রান্তীয়করণ হয়, মনে রাখবা যদি দুইটা কায়াজমা থাকে তখন এদের মধ্যবর্তী কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি, আর যদি একটা কায়াজমা থাকে তখন এদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। এটা খুবই সহজ, কারণ দুইটা কায়াজমা থাকলেও প্রান্তীয়করণ হয় এরকম যখন হয়ে যায় তখন দুই পাশে তারা 90 ডিগ্রি কোণ তৈরি করে। আর যদি একটা কায়াজমা থাকে প্রান্তীয়করণ হতে হতে তারা এরকম সোজা হয়ে যায়, তখন দুইটা ক্রোমাটিড বা ক্রোমোজোমের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয় হচ্ছে 180 ডিগ্রি। ওকে, সরল লেখা হয়ে যায় আর কি। তারপরে দেখো বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের কোন পর্যায়ে? এটার উত্তর হবে হচ্ছে আমাদের জাইগোটিন। আমরা জানি জাইগোটিনে সিনাপসিস হয়, বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। ওকে, ক্রোমোজোমাল নৃত্য পরিলক্ষিত হয় কখন? এটা উত্তর হবে প্রোমেটাফেজ পর্যায়ে। ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কখন? প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। ওকে, তারপরে দেখো নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? ক্রোমোজোম গতিপ্রাপ্ত হবে কখন? অ্যানাফেজ পর্যায়ে। খুবই সহজ, অ্যানা মানে হচ্ছে গতি, গতি পর্যায়ে হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে। এই অ্যানাফেজ পর্যায়ে আমরা ক্রোমোজোমগুলোর বিভিন্ন আকৃতি দেখতে পাই, ভি এল জে আই আকৃতি দেখতে পাই। আচ্ছা, প্রোফেজ 1-এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি হয়? অবলুপ্তি হবে ডায়াকাইনেসের মধ্যে, ডায়াকাইনেসের মধ্যে। ওকে, আচ্ছা, কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে থাকে? এটা ঘটে থাকে হচ্ছে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ায়। আমরা জানি ক্যারিও কথার মানেই হচ্ছে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে বিভাজন, আর সাইটো হচ্ছে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। এবার দেখো ইন্টারফেস বলতে আমরা কি বুঝি? ইন্টারফেসটা আমরা পেয়ে থাকি হচ্ছে মাইটোসিসের, আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে দেখি যে ইন্টারফেসের মধ্যে 3টা দশা থাকে, গ্যাপ 1 দশা, তারপরে এস দশা, তারপরে হচ্ছে গ্যাপ 2 দশা, এবং পরে হচ্ছে আসলে মাইটোসিস অথবা বিভাজন পর্যায়। ওকে, এই ইন্টারফেস পর্যায়ে কিন্তু আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু হয়ে থাকে, মনে রাখতে হবে। এটা নিয়ে আমরা একটু আলাপ করব পরে। আর ইন্টারকাইনেসিস মনে রাখতে হবে কি? ইন্টারকাইনেসিসটা হচ্ছে আমাদের মায়োসিস 1, তারপরে হয় হচ্ছে এই ইন্টারকাইনেসিস, এর পরে হয় হচ্ছে মায়োসিস 2। ঠিক আছে, তো মায়োসিস 1 এবং 2 এর মধ্যবর্তী যে পর্যায়টা সেটাকে বলি আমরা ইন্টারকাইনেসিস। এই ইন্টারকাইনেসিসের সময় মনে রাখতে হবে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হয় না। ইন্টারকাইনেসিসে কখনো কি হয় না? ডিএনএ রেপ্লিকেশন হয় না। এখানে শুধুমাত্র আরএনএ তৈরি হতে পারে এবং হচ্ছে কিছু প্রোটিন তৈরি হতে পারে, মনে থাকবে। ওকে, এরপরে আসো কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো ভিএলজেআই? আমরা জানি ভি মানে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক, এল হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, তারপরে যেতে হচ্ছে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক, আর আইতে হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক। এগুলো জানা জিনিস। তো কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো ভিএলজেআই আকৃতি প্রাপ্ত হয়? উত্তর হবে হচ্ছে আমাদের অ্যানাফেজ পর্যায়ে। এটা হচ্ছে আমাদের গতি পর্যায়। 12 নাম্বার, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে থাকে? উত্তর হবে হচ্ছে মেটাফেজ। মেটা মানে কি রে? মেটা মানে হচ্ছে মধ্যে। সো ক্রোমোজোমগুলো হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল, আমাদের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল মানে হচ্ছে একদম মাঝখানের রিজিয়নটা। ওকে, এটা হচ্ছে আমাদের মেটাফেজ। আমরা জানি মেটাফেজে কিন্তু ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা হয়, সবচেয়ে বেশি খাটো হয়। সো ক্রোমোজোমগুলো মোটা খাটো কিভাবে হয়? হয় হচ্ছে কনডেনসেশনের মাধ্যমে, সুপার কয়েলিং এর মাধ্যমে। ওকে, ঘনীভূত হয়, সুপার কয়েলিং হয়। তারপরে দেখো 13 নাম্বার, কোন প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজন হয়ে থাকে? উত্তর হবে কি? সাইটোকাইনেসিস। কাইনেসিস মানে বিভাজন, সাইটো তো সাইটোপ্লাজম, বুঝতেই পারতেছো। 14 নাম্বার, মাইটোসিসের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে থাকে? ওকে, এখানে বেশ কিছু কথাবার্তা আছে, এটার আনসার হবে হচ্ছে মেটাফেজ। এখন দেখো এই কথাবার্তাগুলো কি, এখানে বেশ কিছু কথাবার্তা আছে। যেমন যদি পরীক্ষায় আসে আমাদের, যদি পরীক্ষায় আসে এরকম যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, একটু সংক্ষেপে লিখলাম, নিউক্লিয়ার মেমব্রেনের
বিলুপ্তি ঘটতে থাকে অথবা বিলুপ্তি হওয়া শুরু হয়, অ্যান্সার হবে হচ্ছে প্রোফেজ। প্রোফেজ। যদি বলে বিলুপ্তি ঘটে অথবা বিলুপ্তি হয়, তখন অ্যান্সার হয় প্রোমেটাফেজ। আর যদি থাকে সম্পূর্ণ বিলুপ্তি হয়, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে অথবা হয়, তখন অ্যান্সার হবে হচ্ছে মেটাফেজ। তো সম্পূর্ণ কথা যখন থাকে তখন হচ্ছে মেটাফেজ অ্যান্সার হয়। আর এখানে যেহেতু প্রোমেটাফেজটা আমাদের অপশনে নাই, এই জন্য আমরা মেটাফেজটাই দাগাবো। কোষ চক্রের সংশ্লেষ দশার সময়কাল কোনটা? আমি জানি কোষ চক্রের মধ্যে আমাদের যে ইন্টারফেজ আছে, আমি একটু দেখাই তোমাদের। আমরা যদি চিন্তা করি হচ্ছে ইন্টারফেজের কথা, এই ইন্টারফেজের মধ্যে আমাদের থাকে গ্যাপ 1 দশা, এস দশা এবং গ্যাপ 2 দশা। গ্যাপ 1-এর সময় ব্যয় হয় 30 থেকে 40%। এসে ব্যয় হয় বা সিনথেসিস, সিনথেসিস মানে কি? সংশ্লেষণ। কি তৈরি হচ্ছে এখানে? ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে। সিনথেস দশায় হচ্ছে 30 থেকে 50% সময় ব্যয় হয়, আর গ্যাপ 2-তে আমাদের 10 থেকে 20% সময় ব্যয় হয়। আর লাস্টেটা হচ্ছে এম বা মাইটোসিস দশা, এখানে মাত্র 5 থেকে 10% সময় ব্যয় হয়। তো গ্যাপ 1 দশায় আসলে কি তৈরি হয় মনে রাখতে হবে। একটা কথা যদি মনে রাখতে হয়, অবশ্যই আমাদের মনে রাখতে হবে হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ তৈরি হয়। সাইক্লিন সিডিকে যৌগ তৈরি হয়। এই সাইক্লিন সিডিকে যৌগটা কি আসলে? এই যৌগটা হচ্ছে গ্যাপ 1 থেকে এস, এস থেকে গ্যাপ 2, এই যে রূপান্তরটা, এই রূপান্তরে মূলত হেল্প করে থাকে। এরপরে এস দশায় কি হয়? এস দশায় হয় হচ্ছে সিনথেসিস, তার মানে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। আর গ্যাপ 2-তে আমাদের কি হয়? গ্যাপ 2-তে মনে রাখতে হবে যে স্পিন্ডল ফাইবার তৈরি হয়, সেটা সেন্ট্রিওল থেকে হতে পারে কিংবা আমাদের মাইক্রোটিউবিউল থেকে হতে পারে। যদি প্রাণী কোষ হয় তাহলে সেন্ট্রিওল থেকে তৈরি হবে, যদি উদ্ভিদ কোষ হয় মাইক্রোটিউবিউল থেকে তৈরি হবে। ওকে। আর যেসব যে অংশটা থেকে আমাদের স্পিন্ডল ফাইবারটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি মাইটোটিক সেন্টার। ওকে। তারপরে দেখো তাহলে সংশ্লেষ দশার সময়কাল কোনটা হবে? 30 থেকে 50%। তারপরে দেখো 16 নাম্বার, নিচের কোন কোষে উচ্চমাত্রায় থাকলে উচ্চমাত্রায় কোনটি থাকলে আর কি মহিলাদের স্তন ক্যান্সার সৃষ্টি হয়? P27 প্রোটিন হচ্ছে এটা অ্যান্সার। তার মানে P27 প্রোটিন যদি বেশি থাকে তাহলে তাদের স্তন ক্যান্সার সৃষ্টি হওয়ার প্রবণতা বেশি। P53 প্রোটিনটা আসলে কি মনে রাখতে হবে? P53 প্রোটিনটা কোষচক্র নিয়ন্ত্রণ করে, কোষচক্র নিয়ন্ত্রণ করে থাকে P53 প্রোটিন। এই জন্য P53 প্রোটিন যদি না থাকে বা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? কোষচক্র ঠিক থাকবে না, বরং এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। আচ্ছা, আর সিডিকে এমপিএফ এটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই সিডিকে এমপিএফ এর কাজ কি? গ্যাপ 2 থেকে মাইটোসিস দশায় যে একটা কোষ যাবে সেই যাত্রাপথটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই সিডিকে এমপিএফ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচিউর হতে প্রমোট করতেছে। ওকে। আচ্ছা, 17 নাম্বার, দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার কোষের বিস্তৃত হওয়াকে কি বলা হয়? আমরা বলে থাকি এটাকে মেটাস্টেসিস। তাহলে মেটাস্টেসিস মানে হচ্ছে ধরো কারো লিভার ক্যান্সার, এই লিভার ক্যান্সারটা শরীরের অন্যান্য জায়গায় যদি ছড়িয়ে পড়ে তখন সেটাকে আমরা বলে থাকি মেটাস্টেসিস। লিভার ক্যান্সার থেকে ক্যান্সার কোষগুলো শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে মেটাস্টেসিস। নেক্রোসিস মানে কি? নেক্রোসিস মানে হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ। কোষ যদি হুট করে পুষ্টির অভাবে অথবা কোনো দুর্ঘটনার জন্য মারা যায় সেটা হচ্ছে কি? নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিসটা কি? অ্যাপোপ্টোসিসটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, অর্থাৎ একটা কোষ বুড়ো হয়ে মারা গেছে, এটা হচ্ছে আমার অ্যাপোপ্টোসিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক মৃত্যুর প্রক্রিয়া, আর নেক্রোসিসটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যুর প্রক্রিয়া। সো ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় কোন পদ্ধতিতে উলফিয়ান ডাক্ট অপসারিত হয়? উত্তর হবে হচ্ছে আমাদের অ্যাপোপ্টোসিস। অর্থাৎ আমাদের যেসব কোষের মৃত্যুগুলা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত অথবা স্বাভাবিক মৃত্যু সেগুলো হয়ে থাকে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায়। মনে রাখতে হবে যে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে থাকে কে? মাইটোকন্ড্রিয়া। মনে থাকবে, এটা আমাদের কোষ এবং এর গঠন চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ভ্রূণীয় বিকাশের সময় কোন পদ্ধতিতে নাভিরজ্জু ও থলির মধ্যে বিদ্যমান টিস্যুর অবশিষ্টাংশ দেহ থেকে অপসারিত হয়? উত্তর হবে হচ্ছে আমাদের অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া। আচ্ছা, তো এখানে দেখো অ্যাপোফাইসিস জিনিসটা কিরকম। অ্যাপোফাইসিস মনে রাখবো হচ্ছে একটা অস্থির একটা ঊর্ধ্বিত অংশ, অর্থাৎ অস্থির একটা অংশ তৈরি হয়েছে যেই অংশটার গায়ে কোনো একটা মাসেল অথবা টেন্ডন অথবা লিগামেন্ট যুক্ত থাকবে। ঠিক আছে, আমরা জানি টেন্ডন কি করে? অস্থি এবং মাসেলের মধ্যে সংযোগ স্থাপন করে। আর লিগামেন্ট কি করে? অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে। সো টেন্ডন অথবা লিগামেন্টটা এই অ্যাপোফাইসিসে এসে সংযুক্ত হয়।
তারপরে দেখো কোষের অনির্ধারিত মৃত্যুকে কি বলা হয়, মানে অ্যাক্সিডেন্টাল ডেথটা হচ্ছে আমাদের নেক্রোসিস, রাইট। আর যদি বলতো নির্ধারিত মৃত্যু কোনটা, তাহলে হয়তো হচ্ছে আমাদের অ্যাপোপ্টোসিস। ওকে, তারপরে কোষের জেনেটিকভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে আমরা কি বলে থাকি, অ্যাপোপ্টোসিস বলে থাকি। খুবই সহজ। ওকে, কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হচ্ছে আমাদের অ্যাপোপ্টোসিস। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারের অনুশীলনী এমসিকিউগুলা। আলহামদুলিল্লাহ আমরা সবগুলো সলভ করলাম। সো ক্লাসটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবা, শেয়ার করে দিবা, লাইক করে দিবা, এবং পরবর্তীতে তুমি কোন চ্যাপ্টারের উপর কি টাইপের ক্লাস চাও সেটাও কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম।